5 অগস্টের অর্জন কোনো দলের নয়, দেশের সমস্ত মানুষের। জুলাই শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী হত্যা ও নির্যাতনে জড়িতদের বিচারের আশ্বাস। এবার চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ চাকপাড়া সীমান্তে ফ্লাড লাইট বন্ধ করে পুশিনের চেষ্টা বিএসএফের, বিজিবির শক্ত অবস্থানে ব্যর্থ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা চলছে। গ্র্যান্ড মুসাল্লা মসজিদে সর্বসাধারণের শ্রদ্ধা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 5 অগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই অর্জন গণতন্ত্রকামী সব মানুষের, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 24 জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ সভায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যারা জুলাই হত্যাকাণ্ডে দায়ী, আইন অনুযায়ী তাদের বিচার হবে। যারা আত্মত্যাগ করেছে তাদের মূল্যায়ন করা হবে, তবে বিচারের নামে যেন অবিচার না হয় সেটিও লক্ষ্য রাখার পরামর্শ দেন তিনি। জানান, দরকার হলে সময় নেওয়া হবে, তবুও যে হত্যাকারী তার সঠিক বিচার নিশ্চিত করা হবে। তারেক রহমান বলেন, জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগোনো যায় না, তাই দেশকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে যেতে চায় সরকার। বলেন, আর কোনো শক্তি যেন লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে না পারে। যে উদ্দেশ্য নিয়ে জুলাই শহীদরা প্রাণ দিয়েছেন তাদের লক্ষ্য বাস্তবায়ন করাই সবার শপথ হওয়া উচিত। 36 জুলাই এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছে, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়, আইন অনুযায়ী আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই নিয়ে কেউ যেন ব্যবসা না করে, কোনো ধরনের রাজনৈতিক ফায়দা যেন না নেয়। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই নিয়ে দেশ আজ 2 ভাগে বিভক্ত। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই শুধু অতীত স্মৃতি নয়, ভবিষ্যতের দায়িত্ব। জুলাই জাতীয় সম্মেলনে তারা এসব কথা বলেন। আহমেদ সরারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণসভার আয়োজন করা হয়। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রীরা বলেন, অনেকে জুলাই চেতনা বাস্তবায়নের চেয়ে ফায়দা নিতে বেশি আগ্রহী। যারা মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে তাদের পরিণতি সবাই দেখেছে। আজও পর্যন্ত গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। তারা জুলাই যোদ্ধাদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা বলছে একটা জঙ্গি তকমা দিচ্ছে। বাংলাদেশে নাকি জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এই জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। ইতিহাস কিন্তু তাই। যারা 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করত, তারা চেতনা বিক্রি করতে করতে আজকে দিল্লি গিয়ে বসে আছে। বাংলাদেশের মানুষ তাদেরকে উৎখাত করেছে। সুতরাং চেতনা বিক্রির ব্যবসা ভালো নয়। বাংলাদেশ আজ 2 ভাবে বিভক্ত হয়ে গেছে জুলাইকে কেন্দ্র করে। এক ভাগ জুলাইকে নিয়ে ব্যবসা করা, বাণিজ্য করার রীতিতে নেমেছে। আর এক ভাগ জুলাই সনদকে সামনে রেখে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ধীর গতিতে না হলেও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। এবং সেই ভাগ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, 71 থেকে 24 বারবার প্রমাণ করেছে এই জাতি বীরের জাতি। জালিমের বিরুদ্ধে তারা এক হয় একটি লড়াকু সেনাদল হিসাবে। এই আত্মত্যাগী ইতিহাস লেখে, এই সাহসী একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। আজ আমি এই মঞ্চ থেকে আপনাদের প্রত্যেককে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আমরা যেন একটা বিষয় কখনো ভুলে না যাই, জুলাই শুধু অতীতের স্মৃতি নয়, জুলাই ভবিষ্যতের দায়িত্বও বটে।
যেখানে অন্যায় হবে আমাদের বিবেক জেগে উঠবে, যেখানে অবিচার হবে আমাদের কণ্ঠ উচ্চারিত হবে, যেখানে মানুষের অধিকার হরণ হবে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকব না। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেন। পাখির মতো মানুষ গুলি করেছে, গুলি করেছে, প্রতিযোগিতা করে গুলি করেছে, কি দোষ করেছিল আমার সন্তানরা। তাই আমি আমার স্যারের কাছে আমরা ইনসাফ চাই, আমার প্রত্যেকটা শহীদের সন্তানদের বিচার চাই। একটা দল আছে যারা ঘোলা পানিতে মাছ শিকার করে, তাদের কোনো ঠিক ঠিকানা নাই, তারা মুনাফিকি করে। তারা আজকে আমাদের স্বার্থের জন্য, তাদের নিজেদের স্বার্থের জন্য তারা আজকে আমাদেরকে ব্যবহার করছে। একটা সময় আছে তারা আবার আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করবে। ইন্টিরিম আমলে আমরা শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাগণ, আমাদের বিচারের জন্য আহত জুলাই যোদ্ধাগণ তাদের ন্যায্য অধিকারের জন্য, তাদের চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরিয়েছিল, রাস্তায় তারা নেমেছিল। হাজারো বার গিয়েছি, বারবার দাঁড়িয়েছি তাদের দরজায়, তাদের কোনো সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি কিছুই পাইনি। জুলাইয়ের স্মৃতি ধরে রাখার উপর জোর দেন তারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বের আগামী দিনের বিনিয়োগের মূল গন্তব্য হবে বাংলাদেশ। $1 ট্রিলিয়ন অর্থনীতির জন্য কাজ করে যাচ্ছে সরকার। সকালে চট্টগ্রাম বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আগামী 2 বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়াবে আশা প্রকাশ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সারা বিশ্বের বিনিয়োগকারীদের নজর এখন গণতান্ত্রিক বাংলাদেশের দিকে। চট্টগ্রাম থেকে করিডোর চাইনিজ ইকোনমিক হাব হবে। বিমানবন্দরে কার্গো হাব সহ লজিস্টিক হাব করা হচ্ছে। সব মিলিয়ে বাজেটে এসবের প্রতিফলন ঘটেছে বলেও জানান মন্ত্রী। চট্টগ্রামের সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনায় অনেক কিছু আমরা নিয়ে আসছি। এখানে আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের, নদীর ওপারে ফ্রি জোনের একটা সিদ্ধান্ত নিয়েছি। চিটাগাংয়ে অনেকগুলো পোর্ট আমরা করতে যাচ্ছি, একসাথে করতে যাচ্ছি। যেটা আগে আমি বারবার বলেছি, চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য, সেটার বাজেটে সেটা প্রতিফলন ঘটেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে যখন বিভ্রান্তি, বিভাজন ও উগ্রবাদের আলোচনা বাড়ছে, তখন জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীল সম্পৃক্ততার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ অত্যন্ত জরুরি। গবেষণা, সংলাপ ও জ্ঞান চর্চাকে বৈশ্বিক পরিসরে আরও শক্তিশালী করতে আনুষ্ঠানিকভাবে আল উম্মাহ জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে জহিরুদ্দিন স্বপন বলেন, আল উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট জ্ঞান ভিত্তিক আলোচনা ও গবেষণামূলক অবদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। অনুষ্ঠানে দেশ বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা অংশ নেন। বক্তারা মুসলিম উম্মার জ্ঞান চর্চা, গবেষণা ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। আমি এই ওয়েবসাইট জার্নালের ঘোষণাটা পাঠ করেছি এবং আমি স্পষ্টভাবেই দেখেছি তাদের উদ্দেশ্যের মধ্যে এই মুহূর্তে বিশ্বের সংকটের সকল ধরনের সমাধানের জন্য সব ধরনের চিন্তা এবং মতাদর্শের সংমিশ্রণ এবং বিনিময়কে তারা একটা অনিবার্য শর্ত মনে করেন। আমি সেই অর্থে এই চিন্তাকে একটি গণতান্ত্রিক চিন্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ মনে করি, যা আমাদের তারেক রহমানের সরকার এবং আমাদের সরকারের বৈচিত্র্যকে ধারণ করার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ চাকপাড়া সীমান্তে ফ্লাড লাইট বন্ধ করে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে মৌলভীবাজারে 10 জনকে পুশিনের চেষ্টাকেও রুখে দিয়েছে বিজিবি। স্থানীয়রা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য পুশিনের খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেন। এ সময় সীমান্তবর্তী এলাকার শতাধিক গ্রামবাসীও পুশিনের চেষ্টা প্রতিহতের জন্য প্রস্তুতি নেন। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাতে ভারতীয় সীমান্তের ফ্লাড লাইট কয়েক দফা বন্ধ করে বিএসএফ। তবে কেন লাইট বন্ধ করা হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি। সীমান্তে যে কোনো পুশিনের চেষ্টা রুখে দিতে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক,
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রয়াত আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদে জনসাধারণের সামনে আনা হয়েছে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। 4 মাস পর আজ স্থানীয় সময় ভোর 6টায় প্রকাশ্যে আনা হয় ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মরদেহ। শুক্রবার রাত থেকেই প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদের বাইরে জড়ো হতে থাকে লাখো ইরানি। এ সময় তারা আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার স্লোগান দিতে থাকে। রবিবারও শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ ইরানিরা। সোমবার তেহরান থেকে শোকযাত্রা যাবে ইরানের পবিত্র আধ্যাত্মিক শহর কোমে জানাজা শেষে ইরাকের নাজাব ও কারবালায় ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষ 9 জুলাই আয়াতুল্লাহ খামেনির জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারের কাছে দাফন করা হবে তাকে। এর আগে শুক্রবার ইরানের বিভিন্ন ধর্মীয় নেতা ও রাষ্ট্রীয় কর্মকর্তা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা আয়াতুল্লাহ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়ার স্বপ্ন দেখিয়েছিল অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। 2 বার পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে এসে তারা নাভিশ্বাস তুলে ছাড়ে মেসিদের। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার জয় হয়েছে। 120 মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে 3-2 ব্যবধানে জয় তুলে নিয়ে এসে 16 নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উত্তেজনাপূর্ণ এমন ম্যাচে সমর্থকদের রাত কিভাবে কেটেছে, জুয়েল রানা জনির ক্যামেরায় বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের রিপোর্টে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে হয়তো অনেকেই সহজ জয়ের গল্প লিখেছিলেন, কিন্তু অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে যেন লিখতে চেয়েছিল নতুন এক রূপকথা। 2 বার পিছিয়ে পড়েও বারবার ঘুরে দাঁড়িয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়নদের নাভিশ্বাস তুলে ছাড়ে। শেষ পর্যন্ত 120 মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে 3-2 ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ 16 নিশ্চিত করে আর্জেন্টিনা। 2022 সালের ফাইনালের যে অনুভূতি, ওই অনুভূতির কাছে তো এগুলা কিছুই না। আর আমার মনে হচ্ছে যে মেসি মানে হিংস্র হয়ে গেছে গোল পাইতে পাইতে। খেলা শুরুর আগ থেকেই ব্যাপক ঢাকঢোল পিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও শেষ পর্যন্ত স্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনা সমর্থকরা। মেসির গোলে উচ্ছ্বাসে ফেটে পড়া সমর্থকরা কেপ ভার্দের একের পর এক আক্রমণ, সমতায় ফেরা আর গোলরক্ষক ভুজিনিয়ার অনবদ্য সেভে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। ম্যাচের রং যত বদলেছে দর্শকদের মুখে ততই উদ্বেগ বেড়েছিল। কেউ কেউ ধরে নিয়েছিল ম্যাচটি টাই ব্রেকারে গড়াবে। তবে শেষ পর্যন্ত তাদের নির্ঘুম রাত সফল হয়েছে আর্জেন্টিনার জয়ে। এবার সে ওয়ার্ল্ড হলো, এবার আমাদের মেসি কাছে আমরা ওয়ার্ল্ড কাপ দেখতে চাই। হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, মেসি। ইভেন মেসি যদি চলে যায়, উই হ্যাভ আলভারেজ, আলামাদার, সবাই আছে, আমাদের ডিপল আছে। নো ওয়ারিজ, আমরা এবারও চ্যাম্পিয়ন হব, আগামীবারও চ্যাম্পিয়ন হব। মেসির গোল লাউতারোর বাড়তি সময়ের আঘাত, কেপ ভার্দের অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর শেষ পর্যন্ত রোমেরোর হেডে আত্মঘাতী গোল, সব মিলিয়ে ম্যাচটি হয়ে উঠেছে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা লড়াই। হারলেও কেপ ভার্দে দেখিয়ে দিয়েছে ফুটবলে নাম নয়, লড়াইটাই শেষ কথা। আর সেই লড়াই শেষে স্বস্তির হাসি হেসেছে আর্জেন্টিনা, উল্লাসে মেতেছে সমর্থকরা। মোর্শেদ আলম, বাংলা ভিশন, ঢাকা। প্রখ্যাত অর্থনীতিবিদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবু আহমেদের মতে কথিত মেগা প্রকল্পের ঋণ পরিশোধ বিএনপি সরকারের জন্য সামনে দায় হয়ে উঠতে পারে। আওয়ামী লীগ সময়ে দুর্নীতির মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়ানোর সঙ্গে প্রয়োজনীয়তা প্রকল্প গ্রহণে দেশের ঋণ বোঝা বাড়ানো হয়েছে। এ কারণেই জাতীয় বাজেট বরাদ্দের বিরাট অংশ যাচ্ছে ঋণ পরিশোধে। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এসব বলেন তিনি। অধ্যাপক আবু আহমেদ বলেন, বেসরকারি খাত এখনও ঘুমিয়ে আছে। দীর্ঘ বছরের সেই ঘুম বিএনপি সরকারকে ভাঙানোর কাজ শুরু করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে কারখানা পর্যায়ে নিশ্চিত করতে হবে গ্যাস বিদ্যুৎ সরবরাহ। নানা শর্তের কারণে যতটা সম্ভব আইএমএফ থেকে ঋণ নেওয়া থেকে দূরে থাকা উচিত বলে মনে করেন অধ্যাপক আবু আহমেদ। বাজেটের 72% বরাদ্দ সরকারের পরিচালন ব্যয় মেটানো অর্থনীতির জন্য ভালো দিক নয় বলেও মন্তব্য তার। তো লোনগুলো করে কথিত মেগা প্রজেক্ট, আমি মেগা প্রজেক্টের বিরুদ্ধে না, বাট আমাদের সাধ্যের মধ্যে থেকেই আমাদেরকে মেগা প্রজেক্ট ফাইন্যান্স করতে হবে। সেই যে লোনগুলো নেওয়া হলো, ইনক্লুডিং রূপপুর পারমাণবিক,
সেগুলো পেমেন্ট শুরু হচ্ছে, বোথ ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট। তখন হবে কি, আমাদের ওই যে দেনা মিটানো একটা ভীষণ কষ্ট দায় হয়ে যেতে পারে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 5 অগস্টের অর্জন কোনো দলের নয়, দেশের সমস্ত মানুষের। জুলাই শহীদদের স্মরণ সভায় প্রধানমন্ত্রী হত্যা ও নির্যাতনে জড়িতদের বিচারের আশ্বাস। এবার চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ চাকপাড়া সীমান্তে ফ্লাড লাইট বন্ধ করে পুশিনের চেষ্টা বিএসএফের, বিজিবির শক্ত অবস্থানে ব্যর্থ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা চলছে গ্র্যান্ড মুসাল্লা মসজিদে, সর্বসাধারণের শ্রদ্ধা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।